পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, নাম তার শিবপুর। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল এক পুরনো শ্মশান। সেই শ্মশানের পাশেই দাঁড়িয়ে ছিল একটা অদ্ভুত বটগাছ। লোকেরা বলতো ওই গাছের নিচে নাকি রাতে কেউ দাঁড়ায়। কেউ মানত না, যতদিন না রণজয় ওখানে কাজ শুরু করলো। রণজয় শহর থেকে গ্রামে আসে চাকরির খোঁজে। গ্রামের শ্মশানে কেয়ারটেকারের কাজ। রাতে শ্মশানে থাকতে হবে, চিতা জ্বালানোর পর সব ঠিক আছে কিনা দেখতে হবে। প্রথম রাতে গ্রামের মোড়ল বলেছিল, মনে রাখিস, রাত 12টার পর শ্মশানের উত্তর দিকে যাবি না। রণজয় এটা শুনে হেসেছিল। রণজয় ভেবেছিল ভুট্টু কিছু নেই। কিন্তু সেদিন রাত 12টার পরে সে প্রথম শব্দটা শুনেছিল। রাত 12:17। চারিদিকে কুয়াশা, চিতা অনেক আগেই নিভে গেছে। হঠাৎ কারো খুব আস্তে কথা বলার শব্দ শোনা যাচ্ছে। প্রদীপটা নিভিয়ে দে। রণজয় ভেবেছিল বাতাসের শব্দ, কিন্তু প্রদীপটা হঠাৎ কাঁপতে শুরু করলো। তারপর নিজে থেকেই নিভে গেল। পুরো শ্মশান একদম অন্ধকার। আর তখনই সে দেখল উত্তর দিকের বটগাছের নিচে সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে সে গ্রামের লোকজনকে বলল। এটা শুনে গ্রামের লোকজন চুপ করে রইল। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, ওখানে বছর 5 আগে এক মেয়ে নিজেকে পুড়িয়ে ফেলেছিল। রণজয় হাসল, কিন্তু ভেতরে ভেতরে ভয় জমছিল। সেই রাতে কৌতূহল তাকে টানল। 12টার পর সে নিজেই উত্তর দিকে হাঁটতে লাগলো। বটগাছের নিচে গিয়ে সে দেখল মাটিতে একটা পুরনো পিতলের প্রদীপ। সে সেটা তুলে নিল। আর তখনই পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস। আমার আলো কে নিল? রণজয় ঘুরতেই দেখল কেউ নেই, কিন্তু তার হাতের প্রদীপটা হঠাৎ জ্বলে উঠল। আগুনের আলোয় সে নিজের ছায়া দেখল, কিন্তু পাশে আরেকটা ছায়াও দেখা গেল, যা তার সাথে নড়ছে না। সে দৌড় দিল, কিন্তু শ্মশানের গেট যেন দূরে সরে যাচ্ছে। চারিদিকে একই জায়গা, আর সেই কণ্ঠস্বর, আমার আলো নিভেছিল, তুই আবার জ্বালালি কেন? পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানে গিয়ে দেখে রণজয় বটগাছের নিচেই পড়ে আছে। তার চোখ খোলা, হাত শক্ত করে ধরে আছে সেই পিতলের প্রদীপ। কিন্তু আশ্চর্য, প্রদীপে আগুন জ্বলছে। কেউ ছুটে গেলে আগুন হঠাৎ উঁচু হয়ে যেত। তারপর থেকে গ্রামে নিয়ম হয়েছে, রাত 12টার পর শ্মশানের প্রদীপ কেউ নিভায় না, আর কেউ জ্বালায়ও না। কারণ লোকেরা বলে ওটা এখন আর মানুষের আলো না, ওটা কারোর অপেক্ষার আলো। রণজয় মারা যাওয়ার পর প্রায় 3 মাস কেটে গেছে, কিন্তু শিবপুর গ্রামের শ্মশান আগের মতো শান্ত নেই। প্রতিদিন রাত 12:17 পিতলের সেই প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। আর এবার শুধু ফিসফিস না, কেউ কাঁদে। গ্রামের লোকেরা ভয় পেলেও শ্মশানের কাজ তো বন্ধ রাখা যায় না। নতুন কেয়ারটেকার এলো, সুমন। সুমন শহর থেকে এসেছে। ভূতে অত বিশ্বাস করে না। সে শুনেছিল আগের লোক নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। প্রথম রাতেই সে লক্ষ্য করল 12:17 প্রদীপ জ্বলে উঠল। কিন্তু এবার বটগাছের নিচে একটা ছায়া নয়, 2টো ছায়া। একটা লম্বা আর একটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুমন সাহস করে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে কেউ খুব আস্তে বলল, সুমন। সুমন একটু ঘুরে দাঁড়ালো। পেছনে ঘুরে দেখল
কেউ নেই। আবার ডাক দিল, সুমন, প্রদীপটা নিভিয়ে দে। সুমনের বুকটা কেঁপে উঠল। সে তো কাউকে নিজের নাম বলেনি। শ্মশানের ছোট ঘরে একটা ভাঙা আয়না ছিল। সুমন দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। নিঃশ্বাস নিতে নিতে আয়নার দিকে তাকালো। আয়নার দিকে তাকিয়েই সে জমে গেল। তার পেছনে দাঁড়িয়ে আছে রণজয়। চোখটা ফাঁকা, মুখে পোড়া দাগ। রণজয় আয়নার ভেতর থেকে বলছে, আমি নিভাইনি, তুই নিভিয়ে দে। হঠাৎ আয়নাটা ফেটে গেল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস, আর দরজার বাইরে পায়ের শব্দ। সুমন বাইরে বেরিয়ে দেখল বটগাছের চারপাশে আগুনের বৃত্ত। মাঝখানে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড়ের মেয়ে, চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে। তার পাশে দাঁড়িয়ে আছে রণজয়। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু পোড়া গর্ত। সে বলল, আমার আলো কেউ নেভাবে না যতক্ষণ না কেউ আমার জায়গায় দাঁড়ায়। সুমন দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছে না। রণজয় এগিয়ে এলো, তার কণ্ঠস্বর কাঁপছে। আমাকে আটকে রেখেছে, তুই গেলে আমি মুক্তি পাবো। প্রদীপটা সুমনের হাতে চলে এলো। আগুন জ্বলছে, আর কণ্ঠস্বর, নিভিয়ে দে সুমন, এই বলে চিৎকার করল। তারপর সব চুপচাপ। পরদিন লোকেরা আবার সেই দৃশ্য দেখল। বটগাছের নিচে পড়ে আছে সুমন, তার চোখ খোলা, হাত শক্ত করে ধরে আছে পিতলের প্রদীপ, আর সেই প্রদীপ জ্বলছে। কিন্তু এবার বটগাছের নিচে দাঁড়িয়ে আছে 3টে ছায়া। রাত 12:17 কেউ ঘর থেকে বের হয় না, কারণ শোনা যায় এখন 3টে গলা একসঙ্গে ফিসফিস করে, প্রদীপটা নিভিয়ে দে। শিবপুরে এখন কেউ রাত 12টার পর বাইরে বের হয় না। বাচ্চাদের কড়া করে বলে দেওয়া হয়েছে শ্মশানের দিকে যাবে না, কিন্তু নিষেধের ভেতরেই তো কৌতূহল লুকিয়ে থাকে। 8 বছরের রোহিত সেদিন বিকেলে বন্ধুদের সাথে খেলছিল। বলটা গড়িয়ে গেল শ্মশানের দিকের ঝোপে। বন্ধুরা বলল, যাস না, কিন্তু রোহিত হাসল। ভূত বলে কিছু নাই। সে একাই ঝোপের ভিতর ঢুকে গেল। বল খুঁজতে খুঁজতে সে বুঝতেই পারল না কখন সূর্য ডুবে গেছে। হঠাৎ তার চোখে পড়ল বটগাছের নিচে একটা বিশাল পিতলের প্রদীপ, যেটা তখনও নিভে আছে। রোহন কাছে গেল। মাটিতে পড়ে থাকা প্রদীপটা দেখতে সুন্দর লাগছিল। সে সেটা তুলে নিল। ঠিক তখনই প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। আগুনটা অদ্ভুত নীল। চারপাশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রোহিত শুনতে পেল খুব আস্তে 3টা গলা, নতুন আলো। বটগাছের ছায়া লম্বা হয়ে মাটিতে নড়তে লাগলো। তার সামনে ধীরে ধীরে 3টা অবয়ব স্পষ্ট হলো। একজন সাদা কাপড়ের পোড়া মেয়ে, একজন রণজিৎ, একজন সুমন। 3জনেরই চোখ ফাঁকা। কিন্তু এবার তারা রোহনের দিকে হাত বাড়ালো না, বরং হাঁটু গেড়ে বসে পড়ল। মেয়েটা ফিসফিস করে বলল, তুই আলাদা। হঠাৎ রোহনের মাথার ভেতরে একটা ছবি ভেসে উঠতে লাগলো। বছর 5 আগে এই মেয়েটাকে গ্রামের লোকেরা অপবাদ দিয়েছিল। সে নির্দোষ ছিল। লজ্জা আর অপমানে সে নিজেই আগুনে ঝাঁপ দিয়েছিল। কিন্তু তার রাগ, তার কষ্ট শ্মশানের ওই প্রদীপে আটকে যায়, যে প্রদীপটা তার শেষ চিতার পাশে জ্বলছিল। যেই তার আলো নেভাতে চায়, তার আত্মা আটকে যায়। রণজয় নিভাতে চেয়েছিল, সুমনও, তাই তারা বন্দী। রোহনের চোখে জল এলো। সে ধীরে বলল, আমি নেভাবো না, আমি আলোটা অন্য জায়গায় নিয়ে যাব। মেয়েটা থমকে গেল। কোথায়? রোহন বলল, মন্দিরে। রাত 12:17। গ্রাম নিস্তব্ধ। রোহন প্রদীপ হাতে শ্মশান থেকে বের হলো। বটগাছের ছায়া আর তাকে আটকালো না। সে দৌড়ে গ্রামের পুরনো শিব মন্দিরে গেল। প্রদীপটা শিবলিঙ্গের সামনে রেখে দিল আর বলল, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করো। হঠাৎ মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। প্রদীপের নীল আলো
সাদা হয়ে গেল। তারপর ধীরে ধীরে প্রদীপটা নিভে গেল। গ্রামের লোকেরা দেখে শ্মশানের বটগাছের নিচে আর কোনো ছায়া নেই। রোহন অজ্ঞান হয়ে পড়ে আছে মন্দিরে, কিন্তু বেঁচে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই দিন থেকে রাত 12:17 আর কোনো ফিসফিস শোনা যায় না। কিন্তু কখনো কখনো খুব গভীর রাতে কেউ বলে মন্দিরের ভেতর থেকে হালকা করে শোনা যায়, ধন্যবাদ। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।